আজ আপনাদের বলবো আমাদের বিজনবাড়ির গল্প। এই ভিডিওতে এবং এই গল্পের মধ্যে বিজনবাড়িতে আপনারা কি করে যাবেন, কোথায় থাকবেন, কি কি খাওয়া দাওয়া করবেন এবং এখানকার রুম রেট কত, সব কিছু বলবো আপনাদের। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করবেন। তাহলে এবার আপনারা গুছিয়ে বসেছেন তো গল্পটা শোনার জন্য? চলুন শুরু করা যাক। রাতের আধারে আমাদের যাত্রা শুরু হয়েছিল এক অদ্ভুত উত্তেজনা আর রহস্যের আবহে ভরা। স্টেশনের হলদে আলো, দূরে ট্রেনের হুইসেল আর জানা কিন্তু অজানা গন্তব্যের টান, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন কোনো গল্পের ভেতর পা বাড়িয়েছে। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে জানলার বাইরে অন্ধকার, ঝিমিয়ে থাকা শহর আর মাঝে ছুটে যাওয়া আলো, এসব যাত্রাকে আরও রহস্যময় করে তুলেছিল। এই যাত্রায় আমার সাথে আছে আমার পরিবার এবং তার মধ্যে আমার হ্যাপিও কিন্তু ইনক্লুডেড। এরপর চোখ বুঝলাম, যখন খুললাম দেখি সকাল হয়ে গেছে আর আমাদের ট্রেনটা এক সুবিস্তৃত সবুজ ক্ষেত্রের মাঝ বরাবর ছুটে চলেছে। কেমন একটা হারিয়ে যাচ্ছিল। ঠিক তখনই উল্টো দিক থেকে সজোরে আসা একটা ট্রেন আমার ঘোরটাকে ভাঙিয়ে দিল। তারপর ভোরের আলোর সঙ্গে সঙ্গে ট্রেনটা ধীরে ধীরে পাহাড়ের পাদদেশের ছোট্ট স্টেশনে ঢুকতেই যেন এক নতুন পৃথিবীতে পৌঁছে গেলাম। প্ল্যাটফর্মের গরম চায়ের ধোঁয়া, দূরে পাহাড়ের অস্পষ্ট রেখা আর চারপাশে এক শান্ত নীরবতা, যেন প্রকৃতির নীরব অভ্যর্থনা। স্টেশন ছেড়ে গাড়িতে উঠতেই যাত্রার এক নতুন অধ্যায় শুরু হলো। প্রথমে শহরের ভেতর দিয়ে যেতে যেতে দেখা গেল ছোট ছোট দোকান, মানুষের ব্যস্ততা, হালকা কোলাহল, সবই যেন পরিচিত তবুও ভিন্ন স্বাদের। ধীরে ধীরে সেই কোলাহল পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম সবুজের দিকে। কিছুক্ষণ পরে মনে হলো সকাল থেকে কিছু না খাওয়ায় পেটে ছুঁচো ইঁদুর একসাথে দম দিতে দিতে ওরাও ক্লান্ত হয়ে গেছে। তাই একটা রাস্তার পাশে রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম শরীরে একটু শক্তি সঞ্চয়ের জন্য। আমরা নিয়েছিলাম মোমো, ম্যাগি, ডিম পোচ এবং যেটা ছাড়া বাঙালির ব্রেকফাস্ট অসম্পূর্ণ, চা। পাহাড়ে ম্যাগি ভালোই লাগে, কিন্তু এখানকার মোমোটা ছিল সত্যিই অসাধারণ। প্রাইস একদম রিজনেবল। দামটা ছোট্ট করে একটু বলে রাখি আপনাদের সুবিধার জন্য। এখানে চিকেন মোমো 110 টাকা, ভেজ ম্যাগি 70 টাকা, এগ পোচ 30 টাকা করে আর বয়েলড এগ 25 টাকা। যদি বাটার টোস্ট খেতে চান তাহলে সেটা 30 টাকা আর 1 কাপ চা 20 টাকা। আর যদি কফি খেতে চান সেটার দাম কিন্তু 50 টাকা, মানে একদমই রিজনেবল রেটটা। তারপর আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চা বাগানের শুরুটা যেন এক স্বপ্নময় পরিবর্তন। সারি সারি চা গাছ, ঢেউ খেলানো সবুজ, মাঝে মাঝে শ্রমিকের নীরব উপস্থিতি, সব মিলে যেন এক জীবন্ত চিত্রপট। এরপর শুরু হলো প্রকৃত পাহাড়ি পথ। আঁকাবাঁকা রাস্তা, একদিকে গভীর খাদ, অন্যদিকে সবুজ ঢাকা উঁচু পাহাড়। কিন্তু সবচেয়ে মোহনীয় ছিল মেঘের খেলা। চারপাশের পাহাড়গুলো সাদা মেঘে মোড়া আর আমাদের গাড়ি যেন সেই মেঘ ভেদ করেই এগিয়ে চলেছে। কখনো মনে হচ্ছে আমরা মেঘ ছুঁয়ে যাচ্ছি, কখনো মনে হচ্ছে মেঘ এসে আমাদের জড়িয়ে ধরছে। মেঘের ভেতর দিয়ে চলার সেই অভিজ্ঞতা যেন স্বপ্নের মতো। চারপাশ ঝাপসা অথচ অপার্থিব সুন্দর।
ঠান্ডা হাওয়ার নরম ছোঁয়া আর পাহাড়ের গভীর নীরবতা সব মিলিয়ে এক অবর্ণনীয় অনুভূতি। পথে পড়ল এই অসাধারণ সুন্দর একটি টি টেস্টিং সেন্টার। আর তারপর একটা পাহাড়ি পলিটিক্যাল মিছিল কেমন হয় সেটাও দেখলাম। এরপর ভারী সুন্দর জায়গায় একটু থামলাম, হাত পা টান টান করার জন্য এবং হ্যাপিকেও একটু রেস্ট দেওয়ার জন্য। বুঝলাম হ্যাপিরও খুব পছন্দ হয়েছে এই স্পটটা। যেন চতুর্দিকে সবুজ দিয়ে মোড়া এক টুকরো স্বর্গ। এই জায়গাটা নিয়ে আমি আর কিছু বলছি না, এই মায়াবী সৌন্দর্য আপনারাই দেখে নিন। আসলে আমার মতে যাত্রা বা ঘোরা শুধুই এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া নয়, এটা একটা অনুভব, এক ধীরে ধীরে নিজেকে খুঁজে পাওয়ার পথ। কথা ছিল 5 মিনিট দাঁড়ানোর, কিন্তু কি করে প্রায় 20 মিনিট কেটে গিয়েছিল জানি না। তারপর আমাদের গাড়ি আবার ছুটলো। এবং দেখতে দেখতে পৌঁছে গেলাম বিজনবাড়ি মেন বাজার। ছোট কিন্তু মানুষের কোলাহলে মুখরিত, বেশ জমজমাট বাজারটা। এরপর আমরা ঢুকলাম আমাদের প্রথম গন্তব্যস্থল ব্যাম্বু রিসোর্ট অফ বিজনবাড়ি। বাইরে লাগেজ রেখে রিসেপশনের ভেতরে ঢুকলাম ফর্মালিটি কমপ্লিট করতে। অনেকক্ষণ পরে গাড়ি থেকে নামতে পেরে আমাদের কন্যা এবং পুত্র সেখানেই খেলতে আরম্ভ করলো। রেজিস্টার বুকে কোনোভাবে আমার ও আমার পরিবারের ডিটেলসটা লিখে আমি বললাম, এবার আমাকে রিভার দেখতে নিয়ে চলুন তো আগে। মুচকি হেসে রিসেপশনের দাদা আমাকে নিয়ে চললো রিসর্টের মেন এরিয়াতে। তারপর আমি যা দেখলাম তা এক কথায় অবিশ্বাস্য। ও তার আগে একটা কথা, আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে এবং যারা পেট নিয়ে বিজনবাড়িতে আসবে তাদের জন্য ভীষণ ইউজফুল। তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওটা একটু লম্বা হলেও তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করি এরপরে কোনো অসুবিধা হবে না, আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশানে আমাকে জানিও, ডেফিনেটলি আমি তোমাদের হেল্প করব। পাহাড়ি পথ পেরিয়ে যখন এই নিরিবিলি কোনটায় এসে পৌঁছালাম, মনে হলো যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক ছোট্ট স্বর্গ আবিষ্কার করেছি। সামনেই বয়ে চলেছে স্বচ্ছ জলের এক চঞ্চল পাহাড়ি ঝর্ণাধারা। পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে তার সুরেলা শব্দ যেন এক অনবরত সঙ্গীত। ঝর্ণার ধারে সাজানো এই ছোট্ট বসার জায়গাটা যেন একেবারে ছবির মতো। সাদা টেবিল চেয়ারগুলো নিঃশব্দে অপেক্ষা করছে কিছু অলস বিকেলের গল্প, কিছু হাসির মুহূর্ত আর গরম চায়ের ধোয়া মাখা আড্ডার জন্য। পাশে সবুজ গাছপালা আর বিশেষ করে এই উঁচু ফার্ন গাছটি যেন নিজের ছায়া দিয়ে এই জায়গাটাকে আরো আপন করে তুলেছে।
চারপাশে অগোছালো বড় বড় পাথর, তার ফাঁক দিয়ে বয়ে চলা জল, আর সেই জলের ওপর সূর্যের মৃদু আলো, সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য। এখানে সময় একটু ধীরে চলে। শহরের তাড়াহুড়ো, শব্দ আর ব্যস্ততা সবই যেন অনেক দূরে কোন স্মৃতি। শুধু আছে ঠান্ডা হাওয়ার আলতো ছোঁয়া, ঝর্ণার মৃদু সুর আর প্রকৃতির নিঃশব্দ ভালোবাসা। এই জায়গাটা শুধু একটি রিসর্ট নয়, এটা এমন এক অনুভূতি যেখানে বসে আপনি নিজেকে হারিয়ে ফেলতে পারেন, আবার নতুন করে খুঁজেও পেতে পারেন। আমার প্যাকেজে ফুড ইনক্লুডেড, তাই চেক ইন করতে না করতেই বলে দিয়ে গেল লাঞ্চ সার্ভ করে দিয়েছে। তাই একটু ফ্রেশ হয়ে চলে গেলাম ডাইনিং টেবিলে। আর এখানকার ডাইনিং এরিয়াটা একদম নদীর পাশে। লাঞ্চে আমরা খেয়েছিলাম স্যালাড, ডাল, ডিমের ঝোল, সবজি, পাঁপড় আর ভাত। তাই নদীর অবিরাম সুরেলা ধ্বনি আর শীতল মৃদু বাতাসের স্পর্শে ঘেরা পরিবেশে মধ্যাহ্নভোজ এ এক অপার্থিব প্রশান্তির অনুভূতি। এটি হলো রিসোর্টের আরও একটি ডাইনিং এরিয়া। Well, this is the dining area of Bamboo Resort. ইউনিক স্টাইলে কটেজ বানানো, যেখানটা ডাইনিং। ইউজুয়ালি এই জায়গাগুলো হয়তো একটুখানি ডাইনিং এরিয়া হিসেবে দেখা যায় না। মোস্ট অফ দ্য টাইম আমরা এগুলো বিভিন্ন রকমের রিভার সাইড এরিয়াতে জাস্ট একটু বসে চিল করার জন্য বানানো হয়, বাট এইটা ডাইনিং এরিয়া বানানো হয়েছে এবং খুব সুন্দর। বেসিক্যালি চেয়ারগুলো ইউজ করা হয়েছে বেতের, টেবিলগুলো উডের, আর ওখানে একটা কাউন্টার আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। পিছনে ব্যাম্বু রিসোর্ট লেখাও আছে, লাইটটা অফ আছে বলে ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে না। এনিওয়ে, তো এখানে ডাইনিংয়ের একটা রুল আছে। সেই রুলটা আমি অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে না, সেটা আমি কিছুক্ষণ পরে বলবো। এছাড়া এটি আরও একটি ডাইনিং এরিয়া। খাবারগুলো ছিল অত্যন্ত সুস্বাদু, মানতেই হবে। খাবার নিয়ে যখন কথা উঠলো তখন আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্টও বলে রাখি। যারা আমাদের মতো পেট এবং বেবি নিয়ে আসবেন তাদের জন্য এই পয়েন্টটা। ও, আপনারা এখানে? আচ্ছা, যাই হোক, ভালো হয়েছে, দেখা হয়ে গেছে। যেটা বলার কথা ছিল, আমি ভেবেছিলাম ফুডের ব্যাপারটা একটু পরে বলবো, বাট এখনই বলে রাখি দুটো পয়েন্ট। সিন্স আমার বেবি আছে, ভীষণই ছোটো, 1 বছরের, বিশাল বড় একটা বেবি আছে, তো ওর জন্য আমরা যখন বলেছি বেবি ফুড লাগবে, ওরা ইনস্ট্যান্ট হ্যাঁ বলেছে এবং তার জন্য খিচড়ি করে দিয়েছে, মানে খিচুড়ি, ডাল, চাওয়াল বলতে বলতে ডাল চাওয়াল বেরিয়ে আসছে। এনিওয়ে, ডাল চাল দিয়ে যেরকম একটা সুন্দর খিচুড়ি হয়, এবং সেখানে ডাল আর চালের প্রপোর্শনটা কিন্তু খুবই ভালো ছিল। খিচুড়িটা আমি নিজে টেস্ট করেছি, অসাধারণ করেছে, এবং বলেছি যে নুনটা হালকা হবে, চিনি, মশলা, তেলটা খুবই সামান্য হবে, না দিলে আরও বেটার হয়। এক্স্যাক্টলি ওরকমই বানিয়েছিল এবং আমার বেবিদের কিন্তু খুবই ভালো লেগেছে সেটা। একটা কথা বলে রাখি, যারা পেট নিয়ে আসছো, যেমন আমি আজকে পেট নিয়ে এসেছি, আমি এবার পেট নিয়েই ঘোরাঘুরি করছি। তো আমার একটা ল্যাবরেটর আছে, হিজ নেম ইজ হ্যাপি। ইউজুয়ালি ওরা বলতে চায় না, বাট দ্য থিং ইজ ব্যাম্বু রিসর্ট বিজনবাড়িতে কিন্তু পেট অ্যালাউ করে, কিন্তু অন রিকোয়েস্টে।
মানে তোমাকে প্রপার রিজন দেখাতে হবে, ভ্যাকসিনেটেড যে আছে সেটা দেখাতে হবে, ভ্যাকসিন কার্ড দেখাতে হবে, ফিট সার্টিফিকেট দেখাতে হবে, দেন ওরা অ্যালাউ করে। এবং চেষ্টা করো যদি তোমার পেট একটুখানি একটু নয়েজি হয় তাহলে এখানে এসো না, কারণ ওরা এটা একদম পছন্দ করে না। তারপর এখানে এসে বেকার একটা ঝামেলা হবে, তার থেকে বেটার তোমরা আগে থেকে ব্যাপারটাকে সাবধান হয়ে যাও। বাট তোমার পেট যদি ভীষণ ফ্রেন্ডলি হয়, ভীষণ চুপচাপ থাকে, তাহলে আমার মনে হয় এখানে আসতেই পারো তোমরা। আর এখানে পেট ফুড খুব ভালো বানায়, 2 পিস চিকেন দিয়ে ওদের যে স্যুপটা বানায় সেটা 62 পিস দাম। আমি 4 পিস করি, 120 রুপিস আমাকে পে করতে হয়। বাট যে স্যুপটা আছে সেই স্যুপটাকে একদম পুরো পেট স্যুপের মতো করেই বানানো হয়। আমার খুব ভালো লেগেছে, আমার হ্যাপিরও ভীষণ ভালো লেগেছে। তো এখানে যারা পেট নিয়ে আসবে তারা নিশ্চিন্ত থাকো, তারা না কোনো এক্সট্রা চার্জেস নেয় না কিছু নেয়। পেট ফুডটা খালি চার্জেবল, ডেফিনেটলি এটা তো সব জায়গায় দিতেই হবে তোমাকে। বাট পেট নিয়ে আসলে এখানে নিশ্চিন্ত থাকো। বাট একটা প্রবলেম যেটা আছে, এখানে মাঝে মাঝে বাইরের পেট চলে আসে। তো ওরাই বলে দেয় যে আপনার পেটকে হয় বেঁধে রাখবেন, নাহলে একটুখানি নিজের দায়িত্বে সাবধানে রাখবে, কারণ বাইরের কুকুররা কিন্তু চলে আসে। তো যারা পেট নিয়ে আসবেন তারা এই ব্যাপারটা একটু নজরে রাখবেন। আপনার প্রিয় যে প্রাণীটি আছে তাকে একটু সাবধানে রাখবেন, যাতে অন্যরা আর কেউ না অ্যাটাক করতে পারে, না ওর কোনো ক্ষতি করতে পারে। বাকি ওদের তরফ থেকে কিন্তু কোনো প্রবলেম আমি ফেস করছি না। হ্যাপি যেখানে বসে ঘুরে বেড়াচ্ছে, আমি ওকে আটকাচ্ছি না। আর যখন ও বাইরের পেট আসছে তখন একটু কন্ট্রোল করে নিচ্ছি ওকে। বাকি কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না। তাই যারা পেট নিয়ে আসবে তাদের জন্য এই জায়গাটা কিন্তু দুর্দান্ত একটা অপশন বলতে পারি। বেবি ফুডের কথা বললাম, হ্যাপির ফুডের কথা বললাম, এবার আমি আমাদের ফুডের কথা বলি। আমাদের ফুড কিন্তু খুব ভালো ওরা বানিয়েছে, খুব ভালো। আহ, দেখো, সার্ভ ওরা করে দেয় না, সেলফ সার্ভিস এটা। তো তোমাকে নিজে নিয়ে খেতে হবে, দ্যাটস নট আ বিগ ডিল, তাও বলে রাখছে। কিন্তু ওরা খাবার দাবার কিন্তু ভীষণ হোমলি, ভীষণ লাইট এবং ভীষণ টেস্টি বানায়। মানে আমার বাড়ির প্রত্যেকের কিন্তু খাবারটা ভীষণই ভালো লেগেছে। নট অনলি দ্যাট, আমারও খুব ভালো লেগেছে। হ্যাঁ, এবার ওরা যেটা দিচ্ছে মাছ বা মাংস বা ডিমটা বাদে বাকি সব কিছু কিন্তু আনলিমিটেড। এরপরে চললো আমাদের পারিবারিক আড্ডা, হ্যাপির সাথে নদীর পাশে বসে। এরপর সন্ধেবেলা চলে আসলো অনিয়ন পকোড়া এবং চা। অ্যাজ ইউজুয়াল আমি আমার কটেজের বারান্দায় বসে রাতের পাহাড় ও পাহাড়ি নদীর রস আস্বাদন করতে করতে খেয়ে নিলাম। তার কিছুক্ষণ পর চলে আসলো ডিনার, এবং ডিনারে ছিল চিকেন, সবজি ও রুটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আপনারা রুটির পরিবর্তে ভাতও নিতে পারেন, এবং ভাত নিলে তার সাথে ডালটাও ওরা দেয়। যেমনটি দেখছেন আমরা রুটি নিয়েছিলাম, তাই আলাদা করে আর ডাল নিইনি। খুব ক্লান্ত লাগছে আজ। খাবার পর মেরুদণ্ডকে সোজা রাখা খুবই পরিশ্রমের মনে হচ্ছে। পরদিন সকালের কথা ভাবতে ভাবতে আর নদীর প্রবল গর্জনের মাঝে ঘুমিয়ে পড়লাম। A very good morning সবাইকে।
দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে না এক্ষুনি ছুটে চলে আসি? চলো এবার রিসর্টটা একটু ঘুরে দেখা যাক। আজকে রোশনিতের সাথে আমি আছি তোমাদের সাথে। কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি রিসর্টটা নিয়ে। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম যে আমরা তোমার এখানে এসেছি, এটা আমাদের সেকেন্ড টাইম। যে বিজনবাড়িতে আমরা আজকে সেকেন্ড টাইম এসেছি। এর আগেও আমরা একটা রিসর্টে ছিলাম, সেটা নিয়ে অন্য ভিডিওজ অ্যান্ড অল আছে, তোমরা দেখে নেবে। বাট ব্যাম্বু রিসর্টে দিস ইজ আওয়ার ফার্স্ট টাইম, সেটা নিয়ে কিছু বলার ছিল। ডিটেল ভিডিও সবটা তোমরা দেখতে পাবে। বিজনবাড়ির পুরনো রিসর্টের ভিডিওটা দেখতে গেলে আই বাটনে ক্লিক করো। একদম। অ্যান্ড যেটা বলার ছিল, ভীষণ প্রিমিয়াম এটা একটা রিসর্ট। অ্যান্ড পুরোপুরি নদীর ধারে। এদের বিহেভিয়ার, এদের সার্ভিস স্টিল নাও ভীষণ ভালো। রেটস অ্যান্ড অল সমস্ত কিছু তোমরা পরে ডিটেলস সবটা দিয়ে দেওয়া হবে। আমরা ফ্যামিলি নিয়ে এসেছি। আমরা দুটো কটেজ পাশাপাশি নিয়েছি, একটা হচ্ছে রিভার সাইডের ফেস করে রিভার ফেসিং, আর একটা হচ্ছে পুল ফেসিং। সত্যি কথা, এদের ব্যবহার, এদের স্টাফ সার্ভিস সবটা খুব ভালো। রাত্রি 8:30 9টা অবধি এরা সমস্ত সার্ভিস দিয়ে আমাদের বলে গেছে, ম্যাম কালকে এরপর আমাদের পাশের গ্রামে আমাদের বাড়ি, আমরা চলে যাব, তারপরে যদি কিছু লাগে আমাদের বলে যাবেন, আবার সকাল 7টার সময় আসবো। তো এখন আমরা বাচ্চাদের ঘুম পাড়িয়ে ভোরবেলা ভিডিওটা শ্যুট করছেন, দেখছি যে ওরা জাস্ট ঢুকছে। সো সবটা খুব ভালো, সবটা ভীষণ ফ্রেন্ডলি। আমরা সবটা ডিটেলে তোমাদের দেখাচ্ছি, তোমরা আমাদের সাথে ভিডিওটা জাস্ট দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো। আচ্ছা, তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা রিভার ফেসিং একটা কটেজ। অ্যান্ড আরও একটা খুব সুন্দর একটা বিল্ডিং আছে, যেটা হচ্ছে পাশে এইটা। ওটা তোমার দুটো ফ্লোর নিয়ে পুরো থাকছে। পুরোটা খুব সুন্দর, কাচের বড় বড় উইন্ডোজগুলো থাকছে। সামনে এত বড় একটা পুল আছে, অ্যান্ড এইখানটায় তোমার পুরো রিভারের ভিউটা পাবে। প্লাস এখানে সুন্দর খাবার, পুরো ডাইনিং এরিয়া, যেটা রাত্রেবেলায় দেখতে অসাধারণ লাগে। অ্যান্ড আরও একটা বড় ডাইনিং এরিয়া, যেটা ওদের তোমার বাঁ দিকটা করে পড়ছে, ভীষণ সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছন দিকে একটা কটেজ আছে, যেটা তোমার ট্রায়াঙ্গেল শেপের। অ্যান্ড ডান দিকেও একটা কটেজ আছে। দুটোই কিন্তু সম্পূর্ণভাবে রিভার ফেসিং। মানে এটা এক্স্যাক্ট আমরা বলতে পারবো না, ওদের মতে প্রায় 1000 একরের উপর জায়গা নিয়ে এই রিসর্টটা তোমার তৈরি। এটা হচ্ছে ডাইনিংয়ের আরেকটা সাইডের ভিউ, যেটা দিয়ে তোমরা পুরো এন্টায়ার রিভার রেঞ্জটাকে দেখতে পারবে। চতুর্দিকে পুরো হিলটা দিয়ে ঘেরা, অ্যান্ড পুরো রঙ্গিত যে রিভারটা বয়ে চলেছে, ভীষণ সুন্দর। চোখের শান্তি, মনের শান্তি। এবং আমার পিছনে যে জায়গাটা দেখছো এখন, সেটা ওদের অর্গানিক ফার্মিংয়ের জায়গা। নট অনলি দ্যাট, এই সাইডেও আরেকটা আছে, এই জায়গাটাও ওদের অর্গানিক ফার্মিং করা হয়। সো এই ডাইনিং এরিয়াটার স্পেশালিটি হচ্ছে, এই ডাইনিং এরিয়াটা কমপ্লিটলি নদীর একদম পাশে। এবং সত্যি বলতে এই ডাইনিং এরিয়াটা যে প্ল্যানটা করেছে না, সে খুব সুন্দর রুচির একটা পরিচয় দিয়েছে। মানে এরকম একটা রিভার বেল্টের পাশে এত সুন্দরভাবে সাজানো, এখানে বসে তুমি ডিনার খাচ্ছ, লাঞ্চ করছো, স্ন্যাক্স খাচ্ছ, তুমি তোমার ফ্যামিলির সাথে সুন্দর সুন্দর সময় কাটাচ্ছ। অসাধারণ একটা জায়গা। চলো, আমি কিছুক্ষণ এনজয় করছি, তোমরা একটু ঘুরে আসো। এবার আমরা চললাম পায়ে হেঁটে হেঁটে বিজনবাড়ি বাজার এক্সপ্লোর করতে। ওই যে বাজারটার ওপর দিয়ে আমরা এসছিলাম আগের দিন। ও, আপনাদের এখানকার তো পার্কিং এরিয়াটাই দেখানো হয়নি। এটি হচ্ছে পার্কিং এরিয়া। তো যারা গাড়ি নিয়ে আসবেন ভাবছেন, নিশ্চিন্ত আসতে পারেন। বিশাল বড় পার্কিং এরিয়া। এবার চলুন বেরোনো যাক।
রিসোর্টের বাইরে একটা ছোট্ট রেস্টুরেন্ট, যদিও জানি না কেমন করে এখানে। তো এখন যাচ্ছি একটু বিজনবাড়ি বাজারের দিকে, সেটা অ্যাপ্রক্স এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে। বাট এখান থেকে যাওয়ার সময় এখানকার নেচারের বিউটিটা এতটাই সুন্দর যে চিন্তা করার বাইরে। আমরা তো খুব সুন্দরভাবে সেটাকে এনজয় করতে করতে যাচ্ছি। চলো তোমাদের একটু দেখাই। একটা ব্যাপার কি জানো তো, পাহাড়ের ভিউ না বা পাহাড়ের সৌন্দর্য না কখনো সেইভাবে ক্যাপচার করা যায় না। তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব তাও ক্যাপচার করে তোমাদের দেখানো। বাট এটার ভিউ বা এটার প্রাকৃতিক সৌন্দর্যটাকে আস্বাদন করতে গেলে তোমাদের এখানে আসতে হবে, তবে গিয়ে তোমরা এক্স্যাক্ট ফ্লেভার, এক্স্যাক্ট টেস্টটা পাবে। তাও আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের দেখানো যায়, যতটা সম্ভব বোঝানো যায়, যাতে তোমাদের সেই তাড়নাটা তৈরি হয়, যাতে তোমরা এখানে আসতে পারো আবার। পাহাড়ের কোল ঘেঁষে এই সরু পথ দিয়ে হেঁটে চলার অনুভূতিটা সত্যি বোঝানোর মতো নয়। চারপাশে নিঝুম স্তব্ধতা, বাতাসের প্রতিটি ঝাপটায় পাইন আর বনফুলের সুবাস। যতদূর চোখ যায় শুধু ঘন বনানী আর বুনো ঘাসের গালিচা। চলো যেতে যেতে বিজনবাড়ি কী করে আসবে সেটা একবার বলি। যারা ট্রেনে আসছো, হাওড়া থেকে ট্রেনে করে চলে আসবে এনজেপি বা শিলিগুড়ি। তারপর তোমরা ক্যাব বুক করে চলে আসতে পারো। ভাড়া পড়বে 5,000 থেকে 6,000 টাকা। এবং তোমরা শেয়ার জিপেও এখানে আসতে পারো, ভাড়া পড়বে মাথা পিছু 250 থেকে 300 টাকা। কিন্তু বলে রাখি, শেয়ার জিপ নিলে তাহলে কিন্তু তোমাকে বিজনবাড়ি বাজার থেকে আরেকটা ক্যাব বুক করে এই ব্যাম্বু রিসর্টে আসতে হবে। মানে শেয়ার গাড়ি বিজনবাড়ি বাজারই হচ্ছে লাস্ট স্টপেজ, সেখান থেকে আরেকটা ক্যাব বুক করে তোমাকে এই রিসর্টে আসতে হবে। আমরা যে ক্যাবে ঘুরছি তার সাথেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো, পরে ড্রাইভার দাদার ডিটেলস শেয়ার করছি। গল্প করতে করতে প্রায় পৌঁছে গেলাম বিজনবাড়ি বাজারের কাছে। বাজার শুরুর আগে এটি একটি ভারী অপূর্ব কালী মন্দির। তারপর ছোট্ট ব্রিজটি পেরোলেই পৌঁছে যাবে বিজনবাড়ি মেন বাজার। বাজারের কিছু দোকান খুলছে আর কিছু খুলছে নিজেদের পসরা সাজিয়ে। মোটের ওপর নির্ঝঞ্ঝাট, পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাজার। আমরা একটু এদিক ওদিক ঘুরলাম, এরপরে এলাম বাজারের বিখ্যাত একটি দোকানে, যেখানে বাঙালির সবচেয়ে প্রিয় খাবারটি পাওয়া যায়। মানে যা ছাড়া বাঙালির সকাল প্রায় অসম্পূর্ণ, চা। এবার চায়ের সাথে তো টাটাও লাগে, কিন্তু এই দোকানে সেটি নেই। অগত্যা অন্য দোকানে দ্বারস্থ হতে হলো টায়ের জোগাড়ের জন্য।
এবার ফেরার পালা। ফেরার পর্বটা ছিল আরও রোমাঞ্চকর। কেন? ফাইনালি আমাদের মার্কেটে ঘোরা শেষ হলো, এবার যাচ্ছি। অনেকটা রাস্তা ব্যাক করে মোটামুটি যেতে হবে। বেশ তো এক্সাইটেড হয়ে চলে এসেছি মার্কেটটাকে এক্সপ্লোর করার জন্য। সো এরা বলছে যে মার্কেট এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার, সরি। তো বাট আমাদের হিসাবে এই 1-1.5 কিলোমিটারটা হেঁটে কভার করতে আসার সময় লেগেছে হাফ অ্যান আওয়ার। সো পাহাড়ি রাস্তায় হাফ অ্যান আওয়ার মানে বুঝে যাও। হারার মহাদেব বলে এবার আমরা ব্যাক করবো। দেখা যাক কতক্ষণ লাগে, যা হোক পৌঁছাতে তো হবেই, কিছু করার নেই। কিছুটা রাস্তা চড়াই আছে, কিছুটা রাস্তা ডাউন আছে। এনিওয়ে চলো যাওয়া যাক। এরকম একটা নির্জন পাহাড়ি রাস্তায় রোম্যান্টিক ওয়াকে ফেরার সময় পৌলমীর মাথায় কি আসছে একবার শুনে নাও। দুটো বাচ্চার বাপটা না, সিরিয়াসলি বলছি, আরএনডিতে দেখেছি বেশি গ্ল্যামারাস হয়। এক বাচ্চার বাপগুলো বেশি ঘুরিয়ে যায়। তো তোমরা যদি পৌলমীর সাথে সহমত হও তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, আর যদি সহমত না হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ফেরার পথে দেখা হলো এই ছোট্ট বন্ধুদের সাথে। আরও একটু এগোতেই দেখা হলো এই কাকিমার সাথে, হাতে একটা অদ্ভুত ফল নিয়ে দাঁড়িয়ে। উনি বললেন এটা এখানকার লোকাল টোটকা ব্লাড প্রেশার, সুগারকে কন্ট্রোল করার জন্য। এই সেই ঔষধি গাছের ফল। এই বেঞ্চটা ছিল আমাদের ল্যান্ডমার্ক, যে বেঞ্চটা পর্যন্ত পৌঁছাতে হবে, তারপরে বেঞ্চটা আর একটুখানি। দূর থেকে দেখে আমরা জাস্ট খাবলাচ্ছি, মানে কত করে বেঞ্চটা, না ফার্স্ট অফ অল বেঞ্চটাকে তো খুঁজেই পাচ্ছিলাম না যে কোথায় গেল। কত করে ভুল রাস্তায় চলে আসলাম না তো? ধরে একটু বসবো। হ্যাঁ। আমাদের জাস্ট হার্টবিট মারাত্মক লেভেলে চলছে, এত খারাই। এনিওয়ে এবার যতটা রাস্তা এসেছি আরও 30% বাকি আছে ধরে নাও, মানে 30% চড়াই, এরপরে পুরো রাস্তাটা আরও বাকি আছে, তো আরও 70% বাকিটা বাকি আছে। এনিওয়ে চলো যাওয়া যাক, বেশি রেস্ট নেওয়া যাবে না, চলো। অবশেষে মাথার ঘাম রাস্তায় ফেলেই বিধ্বস্ত হয়ে পৌঁছালাম রিসর্টের মেইন গেটে। রুমের সামনে এসে দেখি ব্রেকফাস্ট সার্ভ করে গেছে। এতটা হাঁটায় খিদেও পেয়েছিল খুব, তাই আর সময় নষ্ট না করে লুচি তরকারি আর আলুর পরোটায় মন দিলাম। একটু বেলা বাড়তেই সবাই হুজুক তুলল পাহাড়ি নদীতে স্নান করবে। আর কি, পাহাড়ি নদীর শীতল স্রোতে গা পেছাতে দৌড়ালো সবাই। যদিও নদীর জলটা দেখে নিজেকে সামলানোটাও বেশ কঠিন ছিল বই কি। তারপর 3 ঘন্টা চলল এই হিম শীতল জলে অবিরাম দাপাদাপি। এমনকি হ্যাপিও পার পেল না এদের হাত থেকে।
স্নানের পর এনারাই হ্যাপিকে মুছিয়ে রেডি করে দিলেন। ইনফ্যাক্ট এই রিসর্টে হ্যাপির বেস্ট ফ্রেন্ড এরাই ছিলেন। এসব করতে করতে লাঞ্চও চলে এলো। আজকের লাঞ্চে ছিল পাঁপড়, ডাল, মাছ, সবজি, স্যালাড ও ভাত। পাহাড়ি নদীতে স্নান করলে এত খিদে পায় জানতাম না। কি করে বুঝলাম? খাবার সময় কারো মুখ থেকে একটা কথা বেরোলো না। এরকম একটা সুন্দর জায়গায় সুস্বাদু লাঞ্চের পর অবশ্যম্ভাবী ভাত ঘুমকে পাত্তা না দিয়ে চলো এই রিসর্টের কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা যাক। এটা তো হয় না, একটা রিসর্টে শুধুমাত্র অ্যাডভান্টেজ থাকবে আর ডিসঅ্যাডভান্টেজ থাকবে না। সো সিন্স আমি নিজের টাকায় এখানে এসেছি, তো আমি দুটোই বলবো। তো চলুন আগে ডিসঅ্যাডভান্টেজগুলো নিয়ে কথা বলা যাক, তারপরে অ্যাডভান্টেজে আসছি। তো প্রথম ডিসঅ্যাডভান্টেজ, ফার্স্ট অফ অল, এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখার পরে ডিসঅ্যাডভান্টেজ বলতে কিছু ইচ্ছা হয় না। বাট কি হয় না, সব কিছুর তো সব দিক ভালো হয় না, কিছু না কিছু একটা নেগেটিভ পয়েন্ট থাকে। নো ওয়ান ইজ 100% পারফেক্ট, অ্যাজ উই অল নো। সো দু একটা জিনিস আমি একটু বলে দিতে চাই। এই রিসর্টে আমরা যে ঘরটার মধ্যে আছি 5 আর 6, দুটো ঘরের মধ্যে একটা মেজর প্রবলেম আছে, সেটা হচ্ছে কাবার্ড মিসিং। মানে আপনি আপনার জিনিসপত্র রাখার জন্য একটা আলনা তো ডেফিনেটলি পাবেন, বাট একটা কাবার্ড নেই। তো আলনার মধ্যে আপনি সুটকেসটা রাখছেন ঠিকই, বাট মোস্ট অফ দ্য টাইম কী হয়, আপনি যখন একদিন বা দুদিন থাকছেন, তো ইউজড জামা কাপড়গুলো আমাদের কোথাও একটা ঝোলাতে হয়, তো সেই ঝোলানোর জায়গাটা নেই। ঠিক আছে, কাবার্ডটা থাকলে অনেক ক্ষেত্রেই সুবিধা হয়, বুঝতেই পারছেন। আরও অনেক কারণ থাকতে পারে, বাট এই মুহূর্তে আমার কাছে এটাই আপাতত মনে হচ্ছে। তো কাবার্ডটা মিসিং আছে। একটা কথা আমি ক্লিয়ারলি আগেই বলতে চাই, সেটা হচ্ছে দো ইটস এ রিসর্ট, বাট ইটস নট লাইক আ রিসর্ট। মানে এটা রিসর্ট কোন হোমস্টে বেশি, আই ক্যান সে। কেন আমি বলছি, তার কারণ হচ্ছে কি, এখানে হোমস্টেতে যেরকম হয় না, আপনি সার্ভিসটা বেটার পাবেন, সব কিছুই ভালো পাবেন, বাট তারপরে কোথাও একটা মনে হবে এটা হোমলি। তো এখানে সেই হোমলি ব্যাপারটা আছে, এক নম্বর। সেকেন্ডলি, হোমস্টেতে যেমন সমস্ত ফেসিলিটি থাকে না, লাইক ইলেকট্রিক কেটেল নাও থাকতে পারে, টয়লেটারিজ নাও থাকতে পারে, শেভিং কিট, টুথপেস্ট, ব্রাশ, এগুলো ওটা কমপ্লিমেন্টারি নাও দিতে পারে। তো এখানে ওই ব্যাপার কিন্তু আছে। তো দো ইটস আ রিসর্ট, এবং ওরা যে চার্জেসটা নিচ্ছে সেটা রিসর্টেরই চার্জ, বাট আপনি কিন্তু সেই জিনিসগুলো এখানে মিসিং পাবেন। আমি টয়লেটারিজ পাইনি, শুধুমাত্র সাবান পেয়েছি, টাওয়েল পেয়েছি, ডেফিনেটলি দুটো ওরা দিয়েছে। বেসিক্যালি এখানে দুটো ডবল বেড আছে, তো ইউজুয়ালি 4টে টাওয়েল হওয়ার কথা, সেখানে ওরা দুটো টাওয়েল দিয়েছে। থার্ড পয়েন্ট ইজ, এখানটার মধ্যে একটা ইলেকট্রিক কেটেল নেই। আপনি একটা ঠান্ডার জায়গায় এসেছেন, তো সকালবেলা একটু গরম জল খেতে ইচ্ছা করে, মানে আমার তো ডেফিনেটলি ইচ্ছা করে, আমার সকালবেলা ওষুধগুলো আমি গরম জল দিয়েই খাই। তো এখানে সেই গরম জলটা ইনস্ট্যান্ট পাওয়ার কোনো চান্সেস নেই। 7টার সময় স্টাফেরা আসছে, আমি 7:30টার সময় কি 7:15টার সময় আমি সেই গরম জলটা পাচ্ছি, তারা রান্নাঘর থেকে গরম জলটা করে দিচ্ছে। আর না হলে আপনি গিজারের জল আছে, সেটা যদি ইউজ করতে পারেন তাহলে করতে পারবেন। একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমি না বলে পারছি না, রিসর্টে প্রচুর ভালো কিছু আছে, বাট একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, যেটা হচ্ছে, জানি না মানে আমি ঠিক না ভুল, আপনারা কমেন্ট সেকশনে ডেফিনেটলি বলবেন। আমি আমার ওপিনিয়নটা বলছি, আর আমি কি ফেস করেছি সেটা বলছি। বেসিক্যালি এই রিসর্টে কটেজের দুটো পার্ট আছে। আমি যেই পার্টটাতে রয়েছি সেটা একটা পার্ট, আর আমার পিছনে যেখানটার মধ্যে বড় সুইমিং পুল আছে সেইটা একটা পার্ট। সেখানে যে কটেজ আছে, একটা বিল্ডিং আছে, একটা ট্রায়াঙ্গেল শেপে কটেজ আছে। তো ওই যে ট্রায়াঙ্গেল শেপের কটেজ, তারপরে রিভার সাইড কটেজ, বিল্ডিংয়ে যে রুমগুলো আছে, তো সেই পুরো এরিয়াটার জন্য যে ডাইনিং সেকশন, সেটা আমার পিছনে আছে সুইমিং পুলের পাশে। আর এখানে এই যে 3টে কটেজ আছে, এই 3টে কটেজের ডাইনিং সেকশন হচ্ছে গিয়ে আমার একদম সামনে, যেটা আমি তোমাদের অলরেডি দেখিয়েছি। তো এইখানে আমার প্রবলেম, আমি যখন প্রথম দিন আসি ওদেরকে বলি যে আমরা কিন্তু পিছনে যে সুইমিং পুলটা আছে, বড় সুইমিং পুলটা, সেখানে আমরা লাঞ্চ করব। ওনারা আমাদের বলে দিলেন স্ট্রিক্টলি যে না, ওটা হবে না। কেন হবে না? কারণ ওটা ওই কটেজের জন্য। তো আমি বললাম ওকে ফাইন, তো আমরা তো একটা প্রপার্টির মধ্যেই আছি, তো আমরা কেন খেতে পারবো না? তো তখন বললে না, ওই কটেজের জন্যই এটা রিজার্ভড,
আপনারা বসতে পারেন, বাট যদি ওই কটেজের লোক চলে আসে তাহলে আপনাদের কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে উঠে যেতে হবে। হোয়ারাস আপনারা যদি এখানে বসেন তাহলে আপনারা নিশ্চিন্ত মনে খেতে পারেন, অ্যাজ লাইক অ্যাজ ওখানকার কটেজের কোনো লোক যদি আপনাদের এই এরিয়াতে এসে লাঞ্চ করতে চায়, একই প্রবলেম বা একই রুল ওদের জন্য প্রযোজ্য। এখানে আপনার অগ্রাধিকার আগে ওরা যদি আসে ওদেরকে দাঁড়িয়ে থাকতে হবে বা ওদেরকে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে যাতে আপনি তাড়াতাড়ি বসতে পারেন। আমি জানি না এটা ঠিক না ভুল, বাট আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, সিন্স আমি একটা প্রপার্টির মধ্যে আছি এবং প্রপার্টির মধ্যে সেরকম কোনো সেগ্রিগেশন নেই, মানে পিছনে যে রিভারসাইড কটেজের যা রেট এই রিভারসাইড কটেজের রেট সেম, তো সেই ক্ষেত্রে এই ডাইনিং এরিয়া সেগ্রিগেশনটা আমার মনে হয় করা উচিত না। যার যেখানে দরকার সে সেখানে বসে যাক, কোনো অসুবিধা নেই। যার যেখানে ভালো লাগবে আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, যে যার যেখানে ভালো লাগে সে সেখানে বসতেই পারে, তাতে কারো কোনো বাধা দেওয়া উচিত না। কেউ যদি বলতে পারে হ্যাঁ আমার তো আমি বসবো কখন, ওকে ফাইন, যে বসে আছে তার হয়ে গেলেই তুমি বুঝতে পারবে, যেরকম আমরা রেস্টুরেন্টে করে থাকি। তো এই সেগ্রিগেশনটা করাটা খুব আমার খারাপ লেগেছে। সিন্স আমি ওদের প্রথম দিনই বলেছি যে দেখুন আমি কিন্তু এটাকে আপনারা বলছেন মেনে নিতে বাধ্য হব, বাট আমি কিন্তু মন থেকে মেনে নিচ্ছি না এই ব্যাপারটাকে, কারণ আমার এই জিনিসটা খুব কটু লাগছে যে আমি একটা জায়গায় খেতে পারবো না, বা আমি বলছি ওই জায়গাটা আমি বসতে পারি। দেখুন কিছু কিছু জায়গায় আছে যে প্রাইভেট সেগমেন্ট বা প্রিমিয়াম সেগমেন্ট ডিফারেন্ট থাকে, সেখানে একটা নর্মাল সেগমেন্ট বা অন্য সেগমেন্টের লোক সেই সেগমেন্টে যেতে পারে না, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। বাট এখানে আপনি সব কিছুই করতে পারছেন, বাট আপনি একটু বসে খেতে পারছেন না, বা আপনি ধরুন বসে স্ন্যাক্স খাচ্ছেন, তো ওই কটেজে যখন লোকরা আসবে আপনাকে উঠে যেতে হবে। এই জিনিসটা আমার একটু অড লেগেছে। এনিওয়ে, প্রথম দিন আমি ওদের যখন রিকোয়েস্ট করেছি ওনারা কিন্তু আমাকে ওখানে বসে খেতে দিয়েছেন, সিন্স গেস্ট কম ছিল সেই কারণে। আজকে আমি বলিনি, কারণ আজকে আমার এই কটেজে খেতে বসতে খুব ভালো লেগেছে, আমার এখানে বসেই খেতে খুব ভালো লাগছিলো। আমি ব্রেকফাস্টটাও এখানে করেছি, তার জন্য লাঞ্চটা আমি এখানে করেছি, আশা করি স্ন্যাক্সটাও আমি এখানেই করবো। ভিউটা অসাধারণ না? আমিও এখানটার মধ্যে ভোরবেলা অনেকক্ষণ বসেছিলাম। আরেকটা কথা বলার আছে, যেটা হচ্ছে কি আমি এখন যেখানটা বসে আছি আমার পাশে একটা ছোট্ট সুইমিং পুল আছে। অ্যাজ পার রুল আমাদের এই কটেজের লোকদের এই সুইমিং পুলটা ইউজ করার কথা, আমরা বড়টা করতেই পারি, বাট স্পেশালি এই কটেজের জন্য এই ছোট্ট সুইমিং পুলটা বানানো হয়েছে, যেটা কালকে প্রচণ্ড ডার্টি ছিল। আমি রিকোয়েস্ট করার পরে ওরা আজকে পুলটাকে ক্লিন করেছে। কালকে রাত্রেবেলা দেখছিলাম ক্লিনিং প্রসেস চলছিল, আজকে সকালবেলা দেখলাম ফাইনালি ভ্যাকিউম করে ওরা পুলটাকে ক্লিন করেছে। দিস ইজ এ গুড থিং, যে আমি বলেছি এবং ওরা সঙ্গে সঙ্গে সেই কথাটাকে আমার কথাটাকে গুরুত্ব দিয়েছে, কমপ্লেনটাকে রেজিস্টার করেছে এবং সেই মতো ওরা অ্যাকশন নিয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু এখানে ডিসঅ্যাডভান্টেজ হিসেবে আমি বলতে পারি। এবং হ্যাঁ, বুঝতে পারছি যে এগুলো বড় কিছু না, বাট দেখুন ঠিক ভুল আপনি বিচার করবেন, আমার কাজ হচ্ছে আপনাদের বলে দেওয়া, আর আমি কি প্রবলেম ফেস করেছি সেটা আপনাদের জানিয়ে দেওয়া। বাকি আপনারা কোনটা মানিয়ে নেবেন, কোনটা অ্যাকসেপ্ট করবেন, কোনটা রিজেক্ট করবেন, সেটা আপনাদের ব্যাপার। তার সাথে একটা কথা বলে রাখি, তো আমাদের যে প্যাকেজটা আছে সেই প্যাকেজের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অ্যান্ড স্ন্যাক্স তিনটি ইনক্লুডেড, আর তিনটি কিন্তু অসাধারণ খেতে। ব্রেকফাস্টে আজকে আলুর পরোটা এবং লুচি অপশানে ছিল, আমি দুটোই নিয়েছি। লাঞ্চে ছিল ডে ওয়ানে ছিল ডিম, একটা সবজি, ডাল, ভাত এবং পাঁপড় ভাজা আর আচার, আজকেও তাই ছিল। আর রাত্রেবেলা ছিল চিকেন রুটি। এখানে একটা কথা বলে রাখি, যদি তোমরা রাত্রেবেলা ভাত নাও তাহলে চিকেনের সাথে ডালও থাকবে এবং ভাত থাকবে, আর যদি রুটি নাও তাহলে কিন্তু ডালটা ওরা দেয় না, শুধুমাত্র চিকেনটা দেয়। আই থিঙ্ক রুটি দিয়ে কেউ ডাল খায়ও না। এনিওয়েজ বলে রাখলাম। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে, এখানে চিকেন আর মাছটা অপশনাল, মানে চিকেন আর মাছটা অরে আছে, মানে তুমি যদি চিকেন নাও তাহলে মাছ পাবে না, আর যদি মাছ নাও তাহলে চিকেন পাবে না। মানে তোমাকে একটা হাফ বা একটা বেলা তোমাকে ডিমটা নিতেই হবে, অন্য বেলাটা তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি চিকেন খাবে না মাছ খাবে। যদি তুমি চিকেন খাও তাহলে মাছ পাবে না, আর যদি মাছ খাও তাহলে চিকেন পাবে না, কিন্তু অন্য বেলায় অপর বেলাটায় ডিমটা ডেফিনেটলি পাবে। তো এদের ডিমটা কম্পালসারি, আর চিকেন আর মাছটা অপশনাল, বা বলতে পারো ইদার অরে আছে আর কি। ওকে, বাট খাবার দাবার কিন্তু
কোয়ালিটি বলো কোয়ান্টিটি বলো কিচ্ছু বলার নেই। আনলিমিটেড খাবার দিচ্ছে ওরা, যেহেতু আমাদের প্যাকেজের মধ্যেই আছে। নট অনলি তাই, প্যাকেজের মধ্যে থাকলে সবসময় আনলিমিটেড দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, বাট ওরা দিচ্ছে। এবং সবজি ডাল ভাত সবই দিচ্ছে, মাছ মাংস ডিম এই তিনটে যেইটুকু দেবে সেইটুকুই, বাট নেহাত কম দিচ্ছে না। চিকেন প্রচুর দিচ্ছে, মানে আমরা ভেবেছিলাম 4-5 পিস করে দেবে, বাট বেসিক্যালি 6-7 পিস করে দাঁড়িয়ে গিয়েছিল। মাছ 2 পিস করে দিয়েছে, ডিমও 2 পিস করে দিয়েছে। তো আই থিঙ্ক ওইসব ব্যাপারে চিন্তা করা কিছু নেই, ওরা কোনো কিছুতে কার্পণ্য করছেও না। সার্ভিস এবং ওরা যেটা প্রোভাইড করছে ইনক্লুশনের মধ্যে, যেগুলো ইনক্লুশনে আছে যে জিনিসগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্রোভাইড করছে এবং সেখানে কিন্তু কোনো খামতি রাখছে না। তো দিস ইজ দ্য গুড থিং অ্যাবাউট দিস রিসর্ট। তো অ্যাপার্ট ফ্রম দ্য বিউটি, তুমি এই সার্ভিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে পাবে। এইবার আসি অ্যাডভান্টেজে। এই রিসর্টে অ্যাডভান্টেজ বা ইউএসপি হচ্ছে গিয়ে এইটা বিজনবাড়ি রিভারের একদম পাশে, মানে লিটল র্যাঙ্গেট রিভারের একদম পাশে। এখানে যে কটা কটেজ আছে, মোস্ট অফ দ্য কটেজ কিন্তু রিভার সাইডে। এবং নট অনলি দ্যাট, এদের আরেকটা বড় রুচির পরিচয় হচ্ছে গিয়ে এরা যে ডাইনিং এরিয়াগুলো বানিয়েছে, সব কটা ডাইনিং এরিয়া রিভার সাইডে। মানে আপনি খেতে বসতে, আপনি বসে চিল করছেন, খাচ্ছেন, ডিনার করছেন, লাঞ্চ করছেন, স্ন্যাক্স খাচ্ছেন, যাই করছেন সবই রিভারের পাশে বসে রিভারের আওয়াজটাকে ফিল করতে পারছেন, জলটাকে দেখতে পারছেন। ইটস আ ডিফারেন্ট টাইপ অফ এক্সপিরিয়েন্স আই ক্যান সে। এইমাত্র কিছু গ্রুপ এসেছে, ওরা ভীষণ জলের মতো নাচানাচি করছে, গান টান করছে, তো এগুলো দেখেও খুব ভালো লাগছে। যাই হোক, আর আরেকটা কথা যেটা হচ্ছে কি এখানকার স্টাফদের ব্যাপারে, স্টাফরা ইজ ভেরি কোঅপারেটিভ, ভেরি ফ্রেন্ডলি, অ্যান্ড যখন যা বলছি মোটামুটি শুনে নিচ্ছে, কোনো কমপ্লেন করছে না, স্যার এটা হবে না ওটা হবে না সেটা বলছে না। তো স্টাফদের এবং সার্ভিসের ব্যাপারে আমি বলবো দ্যাট ইজ টপ নচ। মানে এখানটার মধ্যে কোনো কিছু ডাউট করা, কোনো কিছু বলার কোনো জায়গাই নেই আমার। আপনারা যখন এখানকার রিসর্টটা বুক করবেন তখন বুঝতেই পারবেন যে এই রিসর্টটা একটু প্রাইসি। আর নট অনলি দ্যাট, এই রিসর্টে ফুডিংগুলো কিন্তু যে ফুডগুলো অ্যাভেলেবেল আছে, লাইক সব কিছু আপনাকে ব্রেকফাস্টের সাথে দেবে না। লাইক আমার যেমন হয়েছে, ব্রেকফাস্টে আজকে এগ ছিল না, এগ পোচ, বয়েলড এগ, যাই হোক কিছু একটা আমার এগ লাগে, তো সেই এগটা ছিল না। যখন আমি ওদের বললাম, ওরা বললো স্যার ওটা কিন্তু চার্জেস লাগবে, তো সেটা আমি আলাদা চার্জেসই করেছি। তো তারপরে আবার সন্ধ্যেবেলা আমি 8টা নাগাদ মনে হচ্ছিল একটু কফি খাবো, তো আমি যখন বললাম কফি দেওয়ার কথা, ওরা বললো যে না স্যার কফি তো এটার মধ্যে ইনক্লুড নেই, আপনার আলাদা করে চার্জই করতে হবে। ওকে ফাইন, নো প্রবলেম। তো কফি কত, 1 কাপ কফি হচ্ছে 70 রুপিস। তো এই ব্যাপারগুলো কিন্তু একটু দেখে, মানে এখানে ফুডটা কিন্তু একটু আবিট প্রাইসই, খুব বেশি না বাট আবার খুব সস্তাও না, কিন্তু আপার সাইডে বলা যেতে পারে। আপনাদের তো মানে রুমগুলোই দেখানো হয়নি, চলুন দেখানো যাক। আরে চলুন, গেস্ট চলে আসছে, চলুন তাড়াতাড়ি। এটা হচ্ছে 3 নম্বর কটেজ, যেটা মেন পুলের ডান দিকে অবস্থিত। মোটের ওপর একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে, 2টো ডাবল সাইজ বেড, দুটি বেতের চেয়ার ও একটি আলনা, একটি ইলেকট্রিক কেটেল ও 2টি গ্লাস। এটা হচ্ছে এই কটেজের ইউএসপি, এই বারান্দাটা, বুঝতেই পারছো কেন। এর লাগোয়া কটেজ হলো 4 নম্বর কটেজ, যেটি প্রায় একই রকম দেখতে। এই যে কটেজটা দেখছো, এটা হচ্ছে গিয়ে আমার কটেজ। ওই জামা কাপড়গুলো মেলা আছে বলে প্লিজ কিছু মাইন্ড করো না। এই রিভারটা একদম আমার কটেজের পাশেই, এবং স্পেশালিটি হচ্ছে, তো এই জানলাটা দিয়ে তুমি সাইড ভিউ পাবে, এই জানলাটা দিয়ে তুমি ফ্রন্ট ভিউ পাবে, এবং তুমি বেডে যেভাবেই থাকো না কেন খুব সুন্দরভাবে তুমি রিসর্টের রিভারের ভিউটা কিন্তু পাবে। আমার রুম নাম্বার হচ্ছে 5। এটা হচ্ছে রুমের ভেতরটা। ঘরে রয়েছে 3টে কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে, 2টো গ্লাস, আর এখানে একটা টেবিল আছে, আর এটা একটা আলনা আছে, 2টো বেড আছে ডাবল সাইজ।
আর ওপরে পুরোপুরি উডেন ইন্টেরিয়ার আছে। স্পেশালিটিটা বলছি। ওকে, এই রুমের স্পেশালিটি হচ্ছে কি এই জানলাটা, ঠিক আছে? পুরো জানলাটা দিয়ে আপনি বেডে বসে বসে রিভারের ভিউ পাবেন। বারান্দা দুটো চেয়ার টেবিলও আছে, সেখানে আপনি বসে এনজয় করতে পারেন। এইটা হচ্ছে রিভারটা পিজন বাড়ির। এছাড়া এখানেও একটা উইন্ডো আছে বড়, যেখান থেকে আপনারা গার্ডেন ভিউ, পুল ভিউ যাই বলেন না কেন সেটা পেতে পারেন। এটা হলো বাথরুম। বাথরুমে রয়েছে দুটো সাবান, টিস্যু পেপার, এগুলো ছেড়ে দিন। আর এখানে একটা তাক আছে জিনিসপত্র রাখার, বালতি আছে, মগ, কমোড, বেসিন, শাওয়ার অ্যান্ড গিজার। বেসিক বাথরুম। এখানে একটা মিরর আছে। এই পর্দাটা সরালে আপনি রিভার ভিউ পাবেন। বাথরুম থেকে রিভার ভিউ নিয়ে জানি না কি লাভ আছে, বাট যাই হোক পেতে পারেন। আর এটা হচ্ছে আমার রুমের বাইরের বারান্দাটা, যেখান থেকে আপনি এই পুরো রিভারটা দেখতে পাচ্ছেন। ব্যালকনিতে একটা টেবিল আর 3টে চেয়ার রয়েছে, যেখান থেকে আপনি এনজয় করতে পারেন। আর এইটা হচ্ছে 360 ভিউ অফ পিজনবাড়ি রিভার, লিটল রেঙ্গিত। আর এই কটেজটাও আমরা নিয়েছি, যেহেতু আমরা 4 জন অ্যাডাল্ট আছি, তাই ওদের রিকোয়েস্ট করেছি যে আমাদের 2টো কটেজ দেওয়া হোক। তো তার জন্য একটু পে আমাদের এক্সট্রা করতে হয়েছে। কত কি আমি সেটা পরে বলছি। এটা কটেজ নাম্বার 6। আকারে একটু বড় এবং একটা ড্রেসিং টেবিল আছে, বাকি সবই এক। এই রুমটা যেটা দেখালাম, এটা হচ্ছে গিয়ে আমার দেখা এই পুরো প্রপার্টির মধ্যে বেস্ট রুম। আমি গেস্ট চলে আসছি এই রুমে, খুব তাড়াতাড়ি করে আমি একটা ভিডিও নিলাম। চলো তাড়াতাড়ি করে ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে রুমে কি আছে কি না আছে। বেসিক রুম, বাট খুব প্রিমিয়াম ফার্নিচারে ভর্তি। টি টেবিল, সোফা, বারান্দা দুটো চেয়ার, সুন্দর একটা ড্রেসিং টেবিল, কাভার্ড সবই রয়েছে এই রুমটার মধ্যে। ইলেকট্রিক কেটেল আছে, জলের বোতল আছে, সবই আছে। তো চট করে দেখে নাও। হ্যাঁ, রুমটা কিন্তু অসাধারণ, আর ইন্টেরিয়ারটাও খুব সুন্দর। এটি এই রুমের বারান্দা। শুধুমাত্র এই রুমেই একটি কাবার্ডও পেলাম। যে রুমটা এইমাত্র দেখালাম, সেই রুমটার সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে কি, ব্যালকনি ছাড়াও একটা দেয়াল পুরোটা কাচের, পুরোটা না 1/4 কাচের, আর সেটা দিয়ে অসাধারণ রিভার ভিউ দেখা যাচ্ছে। মানে তুমি স্ট্রেট প্লাস তোমার লেফট হ্যান্ড সাইড দুটো রাস্তা দিয়ে তুমি একটা সুন্দর রিভারের ভিউ পাচ্ছ। তো ইটস আ ডেফিনেটলি প্রিমিয়াম রুম। এটা রেট কত আমি পরে তোমাদেরকে দেখে বলে দেবো। এটি হলো বাথরুম। সিলিংটা কিন্তু অন্য রুমের মতোই উডেন ফিনিশ। আমি কিন্তু প্রায় সব কটা রুম ট্যুর তোমাদের করিয়ে দিলাম, এবার তো একটা লাইক দাও। দেখতে দেখতে সূর্যি মামা বিদায় নিল, এবং বিদায়ের সাথে সাথে এই প্রপার্টিটা একটা মায়াবী স্থানে পরিণত হলো।
এখন বাজে 6:30। আজকে ডে 2। বিশ্বাস করবেন না, যখন দিনটা শুরু হয়েছিল ভেবেছিলাম যে সারাটা দিন কাটাবো কি করে। মানে একটা রিসর্টে কোনো সাইট সিইং প্ল্যান নেই, কিছু নেই, কোথাও যাওয়ার নেই, কাটাবো কি করে ভাবছিলাম। আর এন্ড অফ দ্য ডে এসে মনে হচ্ছে যে কি করে যেন কেটে গেল বুঝাই গেল না। হয়তো এটাই রিসর্টের বিউটিটা। সকালবেলা বাজারে গেলাম, গিয়ে আপনারা দেখেছেন বাজার থেকে আসলাম, ব্রেকফাস্ট করলাম, করে এখানকার রিভারে একটু স্নান করলাম, ঘন্টা 1.5-2 লাঞ্চ করলাম, লাঞ্চের পরে আবার একটুখানি বাইরে গিয়ে বসলাম। কি করে যেন সময়গুলো কেটে গেল, বুঝতেই পারলাম না কি করে শেষ হয়ে গেল। এনিওয়েজ, এখন কিছুক্ষণের মধ্যে হয়তো ওরা স্ন্যাক্সটা দিয়ে দেবে আমাদের। স্ন্যাক্সটা খাওয়ার কিছুক্ষণের মধ্যে ডিনারও চলে আসবে, তারপর রাত্রিও হয়ে যাবে, আমাদের শুয়েও পড়তে হবে। এইভাবে যদি একটা ঘোরা কমপ্লিট হয়, একটা ট্রিপ কমপ্লিট হয়, তাহলে এর থেকে ভালো আর কিছু হতেই পারে না আমার মনে হয়। তো চলো স্ন্যাক্সের দিকে যাওয়া যাক। আজও স্ন্যাক্সে ছিল অনিয়ন পকোড়া ও চা। একটা পয়েন্ট এক্ষুনি জানতে পারলাম, আজকে রাতেরবেলার মেনু ছিল এগ কারি, কিছু একটা ভেজ, আর ডাল আর ভাত। তো আমরা বলেছিলাম যে এই একই ভেজ 1.5 দিন ধরে খাচ্ছি, আজকে রাত্রেবেলা একটু চেঞ্জ করে দিন। বলছে তাহলে মিক্স ভেজ করে দেওয়া হলে একটা কাজ করুন, আলু ভাজা করতে পারবেন? বলছে হ্যাঁ পারবো। তো আমরা বলে দিলাম কী করে আলু ভাজাটা করতে হবে, তারা সুন্দরভাবে এখন সার্ভ করে দিয়েছে। তো এটা বলতে বলতে উনি বললেন যে কালকে ব্রেকফাস্টটা তাহলে কী খাবেন। আমি বললাম কালকে ব্রেকফাস্ট সেই তো আপনাদের দুটোই অপশান, হয় পুরি নাহলে আলু পরোটা। বলছে না, কালকে এগ ম্যাগিও আছে অপশানে। আমি বললাম আরে কালকে এগ ম্যাগি আছে কি, কালকে বার্থডে নাকি আপনার? বলছে না, এটা রুলসের মধ্যেই আছে। মানে যদি কেউ একদিন থাকে তাহলে তার ব্রেকফাস্ট হচ্ছে আলু পরোটা আর পুরি। যদি কেউ 2 দিন থাকে তাহলে সে এগ ম্যাগি পাবে, মানে অপশান বাড়লো। আর যদি সে 3 দিন থাকে তাহলে চিকেন মোমো পাবে। যদি সে 4 দিন থাকে তাহলে ফিশের কোনো একটা আইটেম পাবে। আর যদি সে 5 দিন থাকে তাহলে সে নিজে চয়েস মতো যা খুশিতেই বলতে পারবে, ওরা সেটাই রান্না করে খাওয়াবে। দিস আ ভেরি ফানি থিং, বাট খুব ইন্টারেস্টিং। সে আপনি যত বেশি দিন এখানে থাকবেন তত ব্রেকফাস্টের অপশানটা বাড়তে থাকবে। হ্যাঁ, এখানে এরকম না যে ওরা যেটা দিচ্ছে সেটাই আপনাকে খেতে হবে। যদি আপনার অন্য কিছু ভালো লাগে বলতে পারেন, যদি ওদের সেই রেঞ্জের মধ্যে পড়ে তাহলে ওরা ওটাই সার্ভ করে দেবে, ওটাই আপনার জন্য প্রিপেয়ার করে দেবে। আর যদি সেটা রেঞ্জের মধ্যে না পড়ে তাহলে আপনাকে চার্জ দিয়ে খেতে হবে। কথা মতো ডিনারে আমরা খেলাম ভাত, ডিমের ঝোল ও আলু ভাজা। খাওয়ার পর অভ্যাস মতো চললো একটু হাঁটাহাঁটি, তাই চলে এলাম সুইমিং পুলের পাশে। সত্যি বুঝতে পারলাম না অন্য কোনো বিনোদন না করে, সাইট সিনে না গিয়ে সারা দিন একটি রিসর্টে কি করে যে দিনটা কেটে গেল। মনে হচ্ছিল আরও দিন থাকলে হয়তো ভালো হতো। যাই হোক, সকালে উঠতে হবে, তাই আজ শুয়ে পড়লাম। শুভরাত্রি। শুভ সকাল সবাইকে। আজ আমাদের চেক আউট। একটা কথা শেয়ার না করে পারছি না, এখানে আসলে না, আমরা বিভিন্ন ইনস্টাগ্রাম বা ফেসবুকে যে কাসৌলের ভিডিওগুলো দেখি, তোমার মনে হবে তুমি কাসৌলেই পৌঁছে গেছো। তোমার একটা পয়েন্টের জন্য এরকম মনে হবে না তুমি ওয়েস্ট বেঙ্গলেরই কোথাও একটা আছো। তো এখানকার ভাইবটাকে ওরা এরকমভাবে তৈরি করেছে যে কাসলে আমরা দেখি না যে রিভার সাইডে বিভিন্ন ডাইনিং এরিয়াগুলো আছে, বসার জায়গা, তারপর বিভিন্ন কটেজ বা রুমগুলো আছে। এখানে এক্স্যাক্ট ওরকমই ভাবে তুমি পুরো সেট আপটা পাবে।
এর মধ্যে চলে আসলো আমাদের ব্রেকফাস্ট, কথা মতো এগ ম্যাগি এবং চা, এবং তার সাথে ছিল আমাদের কলকাতা থেকে নিয়ে আসা গোলাপ জামুন, বা তোমরা পান্তুয়াও বলতে পারো। চলো এখানকার রুম রেট এই প্রপার্টির ওনারের কাছ থেকেই শুনে নিই। My name is Netra Kale, Bamboo Resort, ATV Park, Bijanbari. And you are the owner of this property? Me and my sister, Pavitra Kale, and me, we are partners in this business. So कितना कैटेगरी का रूम है and what is the rate of the? We have 4 rooms जो बिल्डिंग में है. एक बिल्डिंग है, ग्राउंड फ्लोर 2 rooms, टॉप फ्लोर 2 rooms. उसके बाद we have 7 cottages. Not all cottages are river side. There are few back side भी है, full side भी है, तो मिक्स एंड मैच है. तो रेट्स हमारा रेट्स ऑल बेस्ड ऑन ऑक्यूपेंसी. डबल शेयरिंग 2% in one room 2500 per head. उसके बाद 3% one room 2000 per head, and 4% one room 1800 per head. That includes all meals, 4 meals, breakfast, lunch, dinner, and evening tea snacks. And it's season rate. This is a season rate, yeah, season rate. We off season basically हमारा ऑफ सीजन रहता है जनवरी फरवरी, उसके बाद देन अगस्त सितंबर, मिड जुलाई अगस्त सितंबर. हाँ, सब्जेक्ट टू अवेलेबिलिटी रिवर साइड होगा फर्स्ट प्रायोरिटी. हम सेम रेट में वही मिल जाएगा. मैंने व्यूअर्स को 11 और 12 वाला जो रूम है दिखा है, आप लोग का बहुत प्रीमियम आप लोग उसको बनाया, तो वो अगर अवेलेबल होगा उस सेम प्राइस में किसी को भी मिल जाएगा. किसी को भी अगर नहीं होगा तो उसके बाद वाला जो रूम है उसको ऐसे मिल जाएगा, राइट? तो ऐसे ही आप लोगों का बुकिंग सिस्टम चल रहा है. और जो आपका रूम है, मतलब जो कॉटेज नहीं, जो बिल्डिंग में रूम है, उसका प्राइस भी सेम ही है. सेम है. ऑल रूम्स का प्राइस सेम है बेस्ड ऑन ऑक्यूपेंसी और अवेलेबिलिटी पे होने से यू विल बी एबल टू गेट द रिवर साइड कॉटेज. परफेक्ट. एंड जो मैंने बोला फिर बोलना चाहता हूँ, आपका प्रॉपर्टी बहुत मेंटेन करके रखे हो. थैंक यू. सो वेरी गुड प्रॉपर्टी. लाइक योर स्माइल. थैंक यू. थैंक यू वेरी मच. ইয়েস, ইটস টাইম টু চেক আউট নাও. সো হ্যাঁ, এখান থেকে যেতে হবে অ্যাজ ইউজুয়াল. কোথাও থেকে যাওয়ার সময় যেরকম মনটা খারাপ হয়ে যায়, এখন আমার তাই মনে হচ্ছে. গুড থিং ইজ আমি এখানটার মধ্যে এত ভালো সার্ভিস পাবো এক্সপেক্ট করিনি, যেটা আমি খুবই ভালো সার্ভিস পেয়েছি. সেকেন্ডলি একটা ব্যাপার যেটা হচ্ছে, এখানে যে এক্সট্রা ফুডগুলো দিচ্ছে বা আপনি যে চার্জেবল ফুডগুলো আছে তার কোনো মেনু কার্ড নেই, তো সেই প্রাইসগুলো জানা যাচ্ছে না আগে থেকে. তো অর্ডার করার পরে বা আপনার যে সার্ভিসে যে বয় থাকবে সে ওনারের কাছ থেকে জেনে আপনাকে বলে দেবে. যেমন আমার ক্ষেত্রে বেবি ফুডের জন্য 100 টাকা করে নেওয়া হয়েছে পার ডে, সেটা ওয়েদার ইটস খিচুড়ি ওর সিদ্ধ ভাত, আলু ভাত, যাই হোক না কেন. আর পেট ফুডের জন্য, যেটা আমি অলরেডি আগে বলে রেখেছি, 60 ফর 2 piece চিকেন স্যুপ অ্যান্ড ফর 4 piece চিকেন স্যুপ 120, লাইক কফি 70, চা হচ্ছে 50 আই থিঙ্ক. তো এরকম টাইপের. যাই হোক, তো এটা আপনাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে ওদের সাথে, এছাড়া আর কোনো অসুবিধা নেই. সার্ভিস তো দুর্দান্ত লেগেছে, খাওয়া দাওয়ারও খুবই ভালো লেগেছে, যেটা অলরেডি বলেছি. প্রতিটা বেলায়, আজকে সকালবেলা ম্যাগি দিয়েছিল, খেয়েছি, অসাধারণ বানিয়েছিল অ্যাজ ইউজুয়াল. পাহাড়ি ম্যাগি সবসময় ভালোই হয়. তো এনিওয়ে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি. বেরিয়ে এখন যাব দার্জিলিংয়ে ডেঙ্কাস হোমস্টে, তারপর ওখান থেকে যাব লিটল তিবেট. সো দ্যাটস আওয়ার প্ল্যান অ্যান্ড দ্যাটস আওয়ার জার্নি. এই ট্যুরে আমি যেহেতু প্রতিটি রুমে 2 জন করেছিলাম, তাই আমাদের পড়েছে 2500 টাকা পার হেড ইনক্লুডিং ফুড. এবার বিদায় পালা. আমার মনে কিন্তু অনেক দিন এখানে থাকার অভিজ্ঞতা মনে থাকবে. এখানকার পাহাড়ি নদীর অবিরাম গলতান, এখানকার স্টাফের বন্ধু ভাবাপন্ন মনোভাব, এখানকার স্বর্গীয় দৃশ্য এবং এখানকার অতি সুস্বাদু খাবার, যা অতি যত্নের সাথে গেস্টদের জন্য বানানো হয়. এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাড়িতে উঠলাম, আর উঠতেই গাড়ি আমাকে নিয়ে ছুটতে চলল আমার পরবর্তী গন্তব্যের দিকে.